আপনারা জেনেছেন অলরেডি যে শপথ গ্রহণের প্রথম দিন, যেদিন শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার শপথ যেদিন গঠিত হলো, সেই দিনই কিন্তু বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের যারা সংস্কারের জন্য প্রত্যাশী ছিল, যারা গণভোটে হ্যাঁ পক্ষে গণরায় দিয়েছে, তাদের সকলের সঙ্গেই এক ধরনের প্রতারণা করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল তারা শপথ গ্রহণ না করে, যেখানে এই নির্বাচনের সাথে গণভোট একটি অঙ্গাঙ্গী বিষয় ছিল এবং গণভোট হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে, যে আদেশে খুবই স্পষ্টভাবে বলা হয়েছে যে শপথ গ্রহণ সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে একই দিনে শপথ অনুষ্ঠিত হবে এবং একই ব্যক্তি শপথ পড়াবেন, এবং যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তাদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ গঠিত হবে, যারা মূলত এই জুলাই সনদ এবং গণভোটে যে সংস্কার প্রস্তাবনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করবে, সেগুলো সংবিধানের সমন্বয় করবে। কিন্তু একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা শপথ নেননি, তারা বিরত থেকেছেন। আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে, এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে, এবং যে গণরায় এসেছে গণভোটে, সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেওয়া হয়েছে। আমরা আহ্বান জানাবো, আমরা আশা করব তারা দ্রুত সময়ের মধ্যে তারা শপথ নেবেন। সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোনো মূল্যই নাই। আমরা গণঅভ্যুত্থানের পরে ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, গণভোটের মাধ্যমে এই জাতীয় সংসদে যাচ্ছি, কারণ এই জাতীয় সংসদ শুধু জাতীয় সংসদ নয়, এই জাতীয় সংসদ একটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের গণতান্ত্রিক যে সংস্কার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর যে সংস্কার, সেই সংস্কারগুলো নিশ্চিত করবে। এটি না হলে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশই থাকবে, সেই স্বৈরতান্ত্রিক কাঠামোটি থাকবে, সে আওয়ামী শেখ হাসিনার বাংলাদেশে কিন্তু আসলে থাকবে, জাস্ট অন্য মানুষরা এই দেশটাকে, এই রাষ্ট্রযন্ত্রটাকে চালাবে। বিএনপির নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যেমন আমরা কোনো নতুনত্ব পাই, এই মন্ত্রিসভা গঠনেও আমরা কিন্তু কোনো নতুনত্ব পাইনি। রিট খেলাপিদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আমি নাম না নিয়ে যদি বলি, তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সবচেয়ে অনেক বড় বাজেটের মন্ত্রণালয়, এমন একজনকে দেওয়া হলো যিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং হত্যা মামলার আসামি। ব্যবসায়ীর সাথে একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার অভিযোগ রয়েছে তার প্রতি, তার কর্মী সমর্থকদের প্রতি, এবং দলেও তিনি অত গুরুত্বপূর্ণ কেউ না, শুধুমাত্র আর্থিক, ব্যবসায়িক এবং দুর্নীতির কারণেই তাকে সেই মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। ফলে এরকম ঋণ খেলাপি, আরো ঋণ খেলাপি রয়েছে, তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। বিএনপির প্রায় 62% নির্বাচিত যারা সদস্য রয়েছে, সংসদ সদস্য, তাদের কোনো না কোনো ভাবে তাদের ঋণ রয়েছে। 62% সংসদ সদস্যদের, যার ঋণের পরিমাণ হচ্ছে 18,868 কোটি টাকা। এটা আমার মতে হচ্ছে টিআইবির একটা রিপোর্ট অনুযায়ী 18,868 কোটি টাকা ঋণ তাদের সম্মানিত 62% সদস্যের। আমরা জানতে চাই, তারা জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন, কিন্তু তার নিজের মন্ত্রিসভা এবং তার নিজের যে সংসদ সদস্য, তাদের সরকারি দল রয়েছে, তারা যে ঋণগ্রস্ত বসেছে, সেই ঋণ তারা কবে পরিশোধ করবে? বাংলাদেশের মানুষ সেটা জানতে চায়, বাংলাদেশের জনগণ সেটা জানতে চায়। সেই ঋণ পরিশোধ করে তারপরেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত, কারণ দুর্নীতি প্রতিরোধ আসলে নিজের ঘর থেকে করতে হবে, নিজের দল এবং মন্ত্রিসভা থেকে করতে হবে। যদি আপনি এই গণভোট বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে, কারণ এই নির্বাচন আপনি কোন সংবিধান অনুসারে করেছেন? এই নির্বাচন তো সংবিধান অনুসারে এই সময় নির্বাচন হওয়ার কথা না, অন্তর্বর্তী সরকার হওয়ার কথা না, গণভোট কোনো কিছুই হওয়ার কথা না। বিদ্যমান সংবিধান তো আগের সংবিধান, এই সংবিধান অনুযায়ী আগের সরকার বহাল থাকার কথা। ফলে এই সবকিছুর বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সার্বভৌম অভিপ্রায় রাজপথে আমরা দেখেছি। সেই অভিপ্রায় অনুসারে কিন্তু আপনারা পরবর্তীতে সংস্কার কার্যক্রমগুলা হয়েছে, গণভোটের আদেশ রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া হয়েছে, এবং সেই আদেশ অনুসারে গণভোট এবং এই নির্বাচন হয়েছে। ফলে যদি গণভোট বাতিল হয়ে যায়, ফলে এই পুরো এই সময় সরকারের বৈধতা থাকবে।